বৈশাখ মাসে একটা কথা প্রচলিত আছে আমাদের অঞ্চলে। বলা হয় বৈশাখ মাসের দুপুর বেলা নাকি খারাপ বাতাস বয়ে বেড়ায়, দৈত্য দানব এগুলি নাকি চষে বেড়ায় মাঠ ক্ষেত সবকিছুর উপর দিয়ে। আমি তখন ঢাকা কলেজের ছাত্র। বৈশাখ গ্রামে করব বলে পহেলা বৈশাখের বেশ কিছু আগেই চলে যাই মার কাছে। পহেলা বৈশাখের ঠিক আগের দিন, যেটাকে বলে চৈত্র সংক্রান্তি, গ্রাম অঞ্চলে এই দিনটাকে বেশ ঘটা করে পালন করা হয়। মা বললেন, রোকন বাজারে যা। বাবা কাজে থাকায় আমাকে বাজারে যেতে হয়েছিল। যথারীতি গ্রামের বাজার যেমন হয় ঠিক তেমনই, ছাড়া ছাড়া ভাবে কিছু দোকানপাট, তারপর এক জায়গায় সবজি, এক জায়গায় মাছ, এরকম বেশ খানিকটা রাস্তা হেঁটে যেতে হয় হাটে। হাটে গিয়ে মাথায় শুধু ঘুরছিল আগামীকাল পহেলা বৈশাখ, তাই ইলিশ মাছ পাওয়া যায় কিনা। আমাদের টাঙ্গাইলের ওই জায়গাটাতে ইলিশ খুব দুষ্প্রাপ্যই বলা চলে। ভাগ্যক্রমে সেদিন একটা বেশ বড় সাইজের ইলিশই পেয়ে গেলাম। কোনো হিসেব নিকেশ না করেই ইলিশটা কিনে ফেলি। এরপর বাজারে টুকিটাকি কিনতে কিনতে ঠিক তখন মধ্য দুপুর হয়েছে। দুপুর আনুমানিক 12:30 বা 1:45 মতো বাজে। মাথার উপর সূর্য প্রায় খাড়া অবস্থায় চলে এসছে। ঝকঝকে রোদের আলো, সেই আলোয় আমি পথ হাঁটছি, এক হাতে বাজারের থলি, আরেক হাতে একটি মাছ। আর ঘটনার শুরু এখান থেকে। মাছ নিয়ে আর সেই বাজারের থলি নিয়ে আমি আস্তে আস্তে হাঁটছি। একটা সময় বাজার ছাড়িয়ে গ্রামের পথ ধরলাম। একটা সময় দেখলাম আস্তে আস্তে মানুষ কমছে। তখন প্রায় দুপুর 1:30টার মতো বাজে। মাঠ ঘাট সব ফাঁকা। নিজের উপর খানিকটা বিরক্তই হলাম। কেন যে রিক্সা নেইনি, যদিও আমাদের ওই জায়গাটা পুরোই কাঁচা রাস্তা, তারপর একটা দুটো রিক্সা তখন আসা যাওয়া করতে সবেমাত্র শুরু করেছে। রোদে মনে হচ্ছিল চামড়া পুড়ে যাবে। বেশ খানিকটা হাঁটার পরে সামনেই হঠাৎ করে দেখলাম বেশ কিছু গাছপালা। তবে জায়গাটা কেমন যেন গা ছমছমে, কারণ ওই গাছগুলি এতই পুরনো, তা ঠিক বলতে পারবো না এখন কত পুরনো ছিল। ছোটবেলা থেকে এই গাছগুলিকে দেখেছিলাম। বুড়ো হতে হতে মনে হচ্ছিল বয়সের ভারে সব নুয়ে পড়েছে মাটিতে। আর বিশাল একটা জায়গা জুড়ে ছিল আমাদের গ্রামের একটি বট গাছ, ঠিক ওই জায়গার মাঝখানটাতে। ছোট ছোট বাচ্চারা এই বট গাছের ঝুলগুলিতে ধরে ঝুলতো, খেলা করত, কিন্তু সেই মুহূর্তে কাউকেই দেখলাম না। ভাবলাম একটু জিরাবো কিনা। হঠাৎ করে এই কেমন দমকা একটা গরম বাতাসের হলকা যেন বেয়ে গেল আমার সারা গা দিয়ে। নিজের ভেতর কেমন একটা ভয় আস্তে দানা বেঁধে উঠল। কেমন যেন মনে হচ্ছিল ভয়ের একটা শীতল স্রোত আমার পিঠ বেয়ে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এই ভর দুপুরে হঠাৎ করে কেন ভয় পেলাম কিছুই বুঝতে পারলাম না। পরে ভাবলাম, না, বাড়ির দিকে হাঁটা দেই, মা হয়তো চিন্তা করছে, কারণ দুপুরের আগেই পৌঁছে যাওয়ার কথা আমার। সেই ঝোপঝাড় গাছগুলি যখন পার হয়ে হাঁটতে শুরু করেছি, হঠাৎ করেই মনে হলো কে যেন আমার পেছন পেছন হাঁটছে। কেমন ছিং ছিং একটা নূপুরের শব্দের মতো।
আমি আটকে উঠে দাঁড়িয়ে গেলাম। কে কে হাঁটছে? ওই কেউ নেই তো, কিন্তু আমি যে পরিষ্কার শুনলাম কে যেন নুপুর পায়ে পেছনে পেছনে হাঁটছে। আবারও হাঁটতে শুরু করলাম। আবারও সেই শব্দটা পরিষ্কার শুনতে পাচ্ছি, ছিন 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 ছিন। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি নুপুর পড়া কে যেন। ঠিক আমি যখন এক পা ফেলি তখন সেও এক পা ফেলে। আমি যখন দাঁড়িয়ে যাই সেই নুপুর পড়া পায়ের শব্দটাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। কেমন একটা অশরীরী ব্যাপার মনে হচ্ছিল চারপাশে। কেমন যেন হঠাৎ করেই নিজের ভেতর নিজেকে হারিয়ে ফেলছিলাম। কিন্তু এমন লাগছে কেন? কে হাঁটছে? আবার খানিকটা হাঁটলাম, আবার দাঁড়িয়ে গেলাম। কি হচ্ছে আমার সাথে? এমন হচ্ছে কেন আমার সাথে? একবার ভাবলাম পিছনে আর তাকাবো না, কিন্তু হাঁটতেও ভয় লাগছিল। হঠাৎ করে ঘুরে পেছনে তাকালাম এবং তারপর যে দৃশ্যটা দেখলাম খুব অদ্ভুত ঠেকলো আমার কাছে। হঠাৎ করে আমার কাছে মনে হলো কেমন যেন একটা ধোঁয়াশা আমার পেছনে দাঁড়িয়ে আছে, এবং পরক্ষণে ভালো করে তাকিয়ে দেখলাম একটা কালো বিড়াল ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। এত কালো বিড়াল আমি আমার জীবনে কখনো দেখিনি। কেমন লাল টকটকে তার দৃষ্টি। ভয়ে আটকে বেশ খানিকটা পিছিয়ে গেলাম। পরে নিজেকে নিজেই সাহস দিলাম, ধুর, একটা বিড়াল দেখে এমন ভয় পাচ্ছি, সবাই শুনলে কি ভাববে। যা, এই বিড়াল যা, দূরে যা যা। উমা, বিড়াল এক পাও নড়ল না, ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আমার দিকে। কি যন্ত্রণা! পথ থেকে একটা ঢিল ছুঁড়ে নিলাম, নিয়েই ছুঁড়ে মারলাম বিড়ালের গায়ে। ওমা, বিড়ালটা তখনও রাস্তা থেকে নড়ছে না, কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এবার কেমন যেন ভয় করতে লাগলো। ছোট্ট একটা বিড়াল, অথচ ঢিল মারি সে নড়ছে না, আর এমন অগ্নি দৃষ্টি সেই বিড়ালের যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভালো করে তাকিয়ে দেখলাম বিড়ালটা এক দৃষ্টিতে আমার সেই মাছের দিকে তাকিয়ে আছে। কি যন্ত্রণা! কি করব কি করব ভাবলাম দৌড় দেই। যেমন ভাবা তেমনই কাজ। দিলাম দৌড়, চোখ নাক মুখ বন্ধ করে এক হাতে মাছ আর এক হাতে ব্যাগ। কিন্তু পরক্ষণেই গগন বিদারী এক হাসির শব্দ শুনতে পেলাম। সবকিছু ছাপিয়ে বৈশাচিক একটা হাসির শব্দ। কে হাসছে এমন করে? ভয়ে ততক্ষণে আমার পা মনে হচ্ছিল আর চলবে না, মাটিতে দেবে যাওয়ার অবস্থা। পেছন ফিরে যে তাকাবো সেই সাহসটাও মনের মধ্যে নেই। চারপাশে তাকালাম, যতদূর চোখ যায় শুধু জমি আর জমি, একটা মানুষও নেই। ঠিক দুটো তাল গাছ, আর সেই তাল গাছের নিচেই আমি দাঁড়িয়ে আছি এখন। কিন্তু সেই হাসি কার ছিল? গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। হঠাৎ করেই চৈত্র সংক্রান্তির সেই দিনে এক টুকরো মেঘ কোথা থেকে এসে যেন ঠিক সূর্যের মুখটাতে জেঁকে বসলো। ভর দুপুরে মনে হচ্ছিল যেন আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। পরক্ষণেই চোখ মেলে তাকিয়ে দেখি সেই বিড়ালটা সেই জায়গাতে দাঁড়িয়ে আছে।
ভয়ঙ্কর হিংস্র চোখে তাকিয়ে আছে আমার দিকে। কেন জানি মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে, যা হয়তো আমার কল্পনারও বাইরে। আমি গলা ফাটিয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি সেই তাল গাছের নিচ থেকে দৌড়ে পালিয়ে যেতে চাইলাম, কিন্তু সেখান থেকেও নড়তে পারলাম না। হঠাৎ করে তাকিয়ে দেখি বিড়ালটা নেই, কিন্তু কোথা থেকে যেন সেই হাসির শব্দ ঠিকই ভেসে আসছে। অদ্ভুত সেই পিচাসের হাসি, কিন্তু এই ভর দুপুরে কোথা থেকে হাসছে? কে হাসছিল এমন করে? যতটুকু সাহস ছিল বুকে সঞ্চার করে ঊর্ধ্বশ্বাসে শুধু দৌড়াচ্ছি। এখনো পরিষ্কার মনে আছে, শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছি। কেন জানি মনে হচ্ছিল যে এবার যদি ঘুরি তাহলে হয়তো আর জীবনে বাঁচবো না। কতক্ষণ দৌড়েছিলাম মনে নেই। দৌড়তে দৌড়তে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলি। এরপর যখন জ্ঞান ফিরে তখন আমি আমার মার কোলে। আমার মাথায় প্রচুর পানি দেয়া হচ্ছে, কিন্তু ভয়ে কিছু বলতে পারছিলাম না। মুখে তখন ফেনা চলে এসেছিল। যখন একটু স্বাভাবিক হই তখন মার কাছেই শুনলাম যে আমার হাতে ব্যাগ কিছুতেই ছিল না। যে ইলিশ মাছটা ছিল তার শুধু মাথাটুকুই অবশিষ্ট ছিল, আর একটি মাংস ছিল না ইলিশটার গায়ে, শুধু মাথার কাঁটাটা ছিল। মা দেখেই বুঝতে পেরেছিল কিছু একটা হয়েছিল, যা অনেকটাই অস্বাভাবিক, অশরীরী। তখন আমি যখন পুরো ঘটনা বলি তখন সবাই ভরকে না গেলেও মা প্রচন্ড ভরকে গিয়েছিলেন। তার পরপরই মসজিদ থেকে ইমাম সাহেব এসে আমাকে ঝেড়ে গলায় একটা তাবিজ বেঁধে দিয়ে যায় আর বলে যায় বাড়ি থেকে যেন সাবধানে যাই। পরবর্তীতে শুনেছিলাম ওই পথ দিয়ে যে কোনো মানুষই যদি কোনো মাছ এভাবে ঝুলিয়ে নিয়ে আসতো তাহলে সে সুস্থভাবে বাড়ি ফিরত না। কিন্তু হয়তো ভাগ্য অনেক বেশি ভালো ছিল বলে আমি সেদিন সুস্থভাবে ফিরেছিলাম, শুধু মাছটাই খেয়েছিল। তারপরে প্রচন্ড অসুস্থ হয়ে যাই। বাবা আমাকে ঢাকা হাসপাতালে ভর্তি করে। 3 মাস একটানা জ্বর ছিল আমার। এরপর আর আমাকে গ্রামে যেতে দেয়া হয়নি। এখন আমি নানু বাড়িতেই থাকি। নিচের শেষ করে মাস্টার্সে পড়ছি। আর এই